হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক अगेन टू आरजेएम इंग्लिश लिटारेचर एंड लैंग्वेज यूट्यूब चैनल। आज আমাদের স্পেশাল হিস্ট্রি আর সোশ্যাল স্টাডিজ ক্লাসে আমরা দিল্লি সুলতানি অর্থাৎ তুর্ক আফগান শাসন নিয়ে আলোচনা করব। এটা আমাদের সেট নাম্বার 3। তো আমাদের সেট নাম্বার 1 এবং 2 তে আমরা যে বিভিন্ন ইতিহাসের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনে দিয়েছি লিংক, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। আজকে সেটার প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, মোহাম্মদ ঘুরি কবে মারা যায়? ঠিক আছে, দেখো মোহাম্মদ ঘুরির মৃত্যু কিন্তু ভারতের দিল্লি শাসন বা দিল্লি সুলতানি শাসনের কিন্তু একটা টার্নিং পয়েন্ট। ঠিক আছে, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কিন্তু তার যে বিশাল সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, তো এই মোহাম্মদ ঘুরি কবে মারা গিয়েছিল? 1205 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, 1207 খ্রিস্টাব্দে, নাকি 1208 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1206 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর প্রশ্ন নম্বর 2, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দিল্লির শাসক কে হয়েছিলেন? অর্থাৎ মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? অপশনগুলো একটু দেখে নেব। দেখা বলেছে কুতুবুদ্দিন আইবক, নাসিরুদ্দিন কুবাচা, বখতিয়ার খলজি, তাজউদ্দিন ইয়ালদুজ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেছিলেন কুতুবুদ্দিন আইবক, অপশন নাম্বার এ। অর্থাৎ মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার যে বিশাল সাম্রাজ্য ছিল সেটা কিন্তু এই চারজনের মধ্যে ভাগ হয়ে যায়। কুতুবুদ্দিন আইবকের ভাগে পড়ে দিল্লি, বখতিয়ার খলজি তার ভাগে পান বাংলাদেশ, নাসিরুদ্দিন কুবাজা সুলতান ও উঁচে শাসনভার পান এবং তাজউদ্দিন ইয়ালদুজ পেয়ে যান গজনির অধিকার। ঠিক আছে, তারপর সুলতান, এই যে সুলতান কথাটির অর্থ কি? ঠিক আছে, সুলতান শব্দের অর্থ কি? পৃথিবীর সম্রাট, জগতের শাসক, সর্বশক্তিমান, কর্তৃত্ব, ক্ষমতা। দেখো আজকে দিল্লি সুলতানি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি বেছে নিয়েছি, যেগুলো প্রশ্ন আলোচনা করব, সেগুলো বিগত বছরগুলোতে ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে বারংবার এসছে কিন্তু। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখানে আমি জায়গা দিয়েছি, তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট। তো সুলতান কথাটির অর্থ কি? সুলতান কথাটির অর্থ হলো অপশন নাম্বার ডি, কর্তৃত্ব বা ক্ষমতা। ঠিক আছে, তারপর খুতবা, খুতবা শব্দটির অর্থ কি? খুতবা কথাটার অর্থ কি? ঠিক আছে, একটু দেখে নিই। খুতবা শব্দের অর্থ শাসন, ভাষণ, কর্তৃত্ব নাকি ক্ষমতা? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভাষণ। আচ্ছা, কোন ভাষণকে খুতবা বলা হতো? মসজিদের যে ইমাম যারা থাকতেন সেই সময়ের, সেই মসজিদের ইমামরা যে ভাষণটা দিতেন বা ভাষণটা পড়তেন কোনো নামাজের পর, সেই ভাষণটাকেই বলা হতো খুতবা। তারপর প্রশ্ন নাম্বার 5, যেহেতু নামাজের কথা বলছি, এবার নামাজ না একটা প্রশ্ন, শুক্রবার দুপুরের নামাজকে কি বলা হতো? শুক্রবারের স্পেশাল শুক্রবারের নামাজটাকে কি বলা হতো? হাবিবের নামাজ, জোহরের নামাজ, খুতবা, আমির। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জোহরের নামাজ। শুক্রবারের দুপুরের নামাজকে বলা হতো জোহরের নামাজ। ঠিক আছে, তারপর নাম্বার 6, নাম্বার 6 বলা হয়েছে কুতুবুদ্দিনের মৃত্যুর পর দিল্লির সুলতান কে হয়েছেন? অর্থাৎ যেহেতু দিল্লির সুলতানি সাম্রাজ্য 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক নিজে হাতে সেটা প্রতিষ্ঠিত করেন। এবার কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? অপশনসগুলো আমরা একটু দেখে নেব। ইলতুৎমিশ, রাজিয়া সুলতান, ফিরোজ শাহ তুগলক নাকি খলিফা? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশের সঙ্গে কুতুবুদ্দিন আইবকের সম্পর্ক ছিল এই যে ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের জামাই। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশ খলিফার অনুমোদন কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন? ইলতুৎমিশ খলিফার অনুমোদন, দেখো খলিফার অনুমোদন ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। এই সময় যে সমস্ত সুলতানরা দিল্লির সিংহাসনে বসতেন তাদেরকে তুরস্কের খলিফার থেকে অনুমোদন প্রাপ্ত হতে হতো, তবেই তারা কিন্তু জনসমর্থন লাভ করতেন। তাই জনসমর্থনটা কিন্তু বিশেষ দরকার ছিল। তো এবার ইলতুৎমিশ কিন্তু খলিফার অনুমোদন লাভ করতেন। এবার খলিফার কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্যে সুলতানরা কিন্তু অনেক অনেক প্রকারের উপঢৌকন অর্থাৎ অনেক উপহার কিন্তু তারা খলিফাকে প্রেরণ করতেন। ঠিক আছে, তো খলিফার অনুমোদন কবে পান? 1227 খ্রিস্টাব্দ, 1228, 1229 না 1230 খ্রিস্টাব্দে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 1229 খ্রিস্টাব্দে। অর্থাৎ ইলতুৎমিশ খলিফার অনুমোদন পেয়েছিলেন 1229 খ্রিস্টাব্দে।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? মানে ইলতুৎমিশ মারা যাওয়ার পর তারপর দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কিন্তু এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। দেখো আগে অপশনসগুলো পড়ে নিই। হোসেন শাহী, রাজিয়া, ফিরোজ শাহ তুগলক নাকি খলিফা? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সুলতান রাজিয়া। দেখো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইলতুৎমিশের মৃত্যুর পর তার এক পুত্র অল্প কিছুদিনের জন্য সিংহাসনে বসলেও তার যোগ্য উত্তরাধিকারী হিসাবে পরবর্তী সময়ে শাসন করেছেন সুলতান রাজিয়া। এখানে সুলতান কেন বললাম? হ্যাঁ, তিনি ফিমেল ক্যারেক্টার হওয়া সত্ত্বেও তাকে সুলতানা কেন বলা হলো না? কারণ ইতিহাসে এটা বলা হয়েছে যে সুলতানা শব্দের অর্থ হচ্ছে সুলতানের স্ত্রী, কিন্তু তিনি যেহেতু কোনো সুলতানের স্ত্রী ছিলেন না, সেই জন্য তিনি নিজেকে কিন্তু সুলতান হিসেবেই ব্যাখ্যা করতেন। এবং তারা যে সমস্ত মুদ্রা প্রচলন করেছিল সেই সময়, সেই সমস্ত মুদ্রায় তারা নিজেদেরকে খলিফার প্রতিনিধি হিসেবে প্রকাশ করতেন। তারপর তুর্কান ই চিহেলগানি, হ্যাঁ, তুর্কান ই চিহেলগানি শব্দটার আক্ষরিক অর্থ কী? তুর্কান ই চিহেলগানি 40 জন তুর্কি, 40 জন তুর্কি পরিবার, 40 জন খলিফা, 40 জন চিহেলগানি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অ্যান্ড অপশন নাম্বার বি। এ বি দুটোই এখানে সঠিক উত্তর। 40 জন তুর্কি যদি তোমরা অ্যান্সারে পাও, অপশানে পাও, সেটা সঠিক উত্তর। যদি 40 জন তুর্কি পরিবার পাও তাহলে সেটাও সঠিক উত্তর। এ বি দুটাই কারেক্ট, এই জন্য আমি দুটাই অপশানই এখানে রেখেছি। তারপর প্রশ্ন নম্বর 10 বলা হয়েছে সুলতান রাজিয়া কবে সিংহাসন লাভ করেন? অর্থাৎ ইলতুৎমিশের মৃত্যুর পর কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়া সিংহাসনে বসেছিলেন? 1236, 1237, 1238 নাকি 1240? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 1236 খ্রিস্টাব্দে, এবং 1240 খ্রিস্টাব্দে কিন্তু তিনি মারা যান। তারপর নাম্বার 11 গিয়াসউদ্দিন বলবন কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন? দেখো এই 1206 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 1 থেকে 150 বছরের মধ্যে কিন্তু দিল্লির সিংহাসনে কিন্তু অনেক ডামাডোল পরিস্থিতি চলতে থাকে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বংশ যে দীর্ঘ অনেক সময় ধরে রাজত্ব করেছে সেটা কিন্তু নয়, এবং সেটা চলতে থাকে প্রথম পানিপথের যুদ্ধ অবধি, অর্থাৎ বাবর ভারত আক্রমণ করা পর্যন্ত। বিভিন্ন বংশ, বিভিন্ন সুলতানি বংশ কিন্তু সেখানে সাম্রাজ্য স্থাপন করে এবং রাজত্ব করে, হ্যাঁ, এবং তাদের সাম্রাজ্য 30, 40, 50, ম্যাক্সিমাম 60 বছর অবধি চলেছিল। তার বেশি কিন্তু তারা তাদের সাম্রাজ্য চালাতে পারেননি। তো গিয়াসউদ্দিন বলবন কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হয়েছিলেন? 1267, 1266, 1265 নাকি 1264? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 1266 খ্রিস্টাব্দে। গিয়াসউদ্দিন বলবন 1266 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হয়েছিলেন। তারপর চলে আসি নাম্বার 12 দিল্লি সুলতানিতে সিজদা ও পাইবাস প্রথা কে চালু করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা তুরস্কের একটা মানে প্রথা ছিল, সেখানকার সুলতানদের একটা প্রথা ছিল। দিল্লি সুলতানিতে সিজদা এবং পাইবাস প্রথা কে চালু করেন? অপশানগুলো দেখি। গিয়াসউদ্দিন বলবন, সুলতান রাজিয়া, ফিরোজ শাহ তুগলক নাকি ইলতুৎমিশ? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ গিয়াসউদ্দিন বলবন। তো এই যে পারসিক প্রথা ছিল, সরি আমি তুরস্ক বলেছি, এটা পারসিক প্রথা ছিল। এই পারসিক প্রথার মধ্যে এই সিজদা ছিল হচ্ছে সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর পাইবস ছিল হচ্ছে সুলতানের যে পা রয়েছে সেই পদযুগল, অর্থাৎ দুই পাকে এসে চুম্বন করা ছিল পাইবস, ঠিক আছে। অর্থাৎ এই প্রথার মধ্যে দিয়ে সবাই সুলতানের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করত। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলাউদ্দিন খলজি, বিখ্যাত দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি কবে দিল্লির সুলতান হয়েছিলেন? 1295 খ্রিস্টাব্দ, 1296, 1297 নাকি 1298? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 1296 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপর প্রশ্ন নম্বর 14 বলা হচ্ছে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী ছিল? এই প্রশ্নটা বারংবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজও। মালিক কাফুর, ইবন বতুতা, গিয়াসউদ্দিন তুগলক, বলবন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মালিক কাফুর। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি, এবং বিভিন্ন তারা যে সাম্রাজ্য দখলের ক্ষেত্রে বা সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় যে তারা সংগ্রাম করেছিলেন এবং তারা যে আন্দোলন করে, তারা যে যুদ্ধ বিগ্রহ করেছিলেন, সেখানে মালিক কাফুর কিন্তু বেশিরভাগটাতে নেতৃত্ব দিয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন একটু দেখে নিই। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে খলজি বিপ্লব কবে ঘটেছিল? তো প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু বলে নিই, খলজি বিপ্লব হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লি সুলতানিতে বলবনের বংশধরদেরকে ক্ষমতা থেকে সরিয়ে নিজে সুলতান হয়েছিলেন। এটি খলজি বিপ্লব নামে পরিচিত। অপশনগুলো একটু দেখে নিই। 1290-এ,
এই ঘটনাটি ঘটেছিল 1291, 1292 না 1293? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1290 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1290 খলজি বিপ্লব ঘটেছিল। তারপর চলে আসি প্রশ্ন নম্বর 16। ইবন বতুতা কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন? ইবন বতুতা, যিনি আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার বাসিন্দা ছিলেন। ঠিক আছে, তিনি কার সময়ে ভারতবর্ষে এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন তুগলক, গিয়াসুদ্দিন বলবন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতবর্ষে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলককে কিন্তু আবার পাগলা রাজা হিসেবেও পরিচিতি দেওয়া হয়েছে ইতিহাসের পাতায়। তারও নিশ্চিত কারণ আছে অনেক, সেগুলো নিয়ে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে আলোচনা করব, রয়েছে সেই নিয়ে প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে ইবন বতুতার লেখা ভ্রমণ সংক্রান্ত বিবরণের নাম কি? এই যে ইবন বতুতা যে এসেছিল ভারতবর্ষে, তার ভ্রমণ সংক্রান্ত যে গ্রন্থটা তার নাম কি? কিতাব অল হিন্দ, কিতাব অল রিহালা, ইন্ডিকা, সিইউকি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কিতাব অল রিহালা। ঠিক আছে, তারপর নেক্সট নাম্বার 18। নাম্বার 18-এ কী বলা হয়েছে? ভারতের ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থাকে কি বলা হতো? অর্থাৎ ঘোড়ার পিঠে যে ডাক ব্যবস্থা চালু হয়, প্রথম যে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু হয়, সেই ডাক ব্যবস্থাকে কি বলা হতো? দাওয়া, উলাক, তাবু, হিলি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে উলাক। ঠিক আছে, এক্ষেত্রে প্রত্যেক 4 মাইল অন্তর অন্তর ডাকের জন্য ঘোড়ার ব্যবস্থা করা হতো। আর দাওয়া যে আছে, দাওয়া হচ্ছে পায়ে হেঁটে বা দৌড়ে যে ডাক ব্যবস্থা, যে ডাক প্রচলন বা ডাক এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হতো, সেটাকে বলা হতো। এখানে ডাক বলতে এখানে পোস্টের কথা বলা হচ্ছে, পোস্ট অফিস। ঠিক আছে, ঘোড়ার পিঠে পোস্টের যে ব্যবস্থা, অর্থাৎ চিঠিপত্র আদান প্রদানের যে ব্যবস্থা, সেটাকে বলা হতো উলাক। আর পায়ে হেঁটে যেটা করা হতো সেটাকে বলা হতো দাওয়া। তারপর নাম্বার 19-এ বলা হয়েছে মুহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন? এই যে একটু আগে যে বললাম পাগলা রাজা বলা হয়, তার কারণ মোহাম্মদ বিন তুগলক তার সীমিত শাসনকালের মধ্যে অনেক উন্নয়নমূলক কাজের চেষ্টা করেছিলেন, যদিও সেগুলোর মধ্যে বেশিরভাগই তিনি অসমর্থ হয়েছেন, তিনি ফ্লপ খেয়েছেন। তার উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু তার পরিকল্পনার অভাবে তিনি কিন্তু সেই সমস্ত কাজগুলোকে বাস্তবায়িত করতে পারেননি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল দিল্লি থেকে তার রাজধানীটাকে স্থানান্তর করা। তিনি কোথায় করেছিলেন? দেবগিরি, উজ্জয়িনী, গুলবর্গা, গিরনার? কোথায়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দেবগিরি। দেবগিরির দৌলতাবাদে তিনি তার রাজধানীটা স্থানান্তর করেছিলেন, যাতে মঙ্গল এবং বিদেশি আক্রমণের হাত থেকে তার রাজধানীকে রক্ষা করা যায়, সেই কারণে। ঠিক আছে, এছাড়াও তিনি সোনা রূপার পরিবর্তে তামার নোট প্রচলন করেন। ঠিক আছে, আরও তিনি অনেক কাজ করেছিলেন। তিনি দোয়াবাঞ্চলের কর বৃদ্ধি করে দিয়েছিলেন। ঠিক আছে, যেগুলো আখেরে কিন্তু তার লাভের থেকে বেশি পরিমাণে ক্ষতি হয়েছিল। তারপর প্রশ্ন নম্বর 20। ফিরোজ শাহের কতজন দাস ছিল? এই প্রশ্নটা অনেকবার আসতে দেখা গেছে, রেলের পরীক্ষা তো এসছে, এটা অনেকবার আসতে দেখা গেছে। 18,000, 1,80,000, 18 লক্ষ, 1800? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলকের 1,80,000 দাস ছিলেন। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেখো কি বলা হয়েছে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? বৃহদ্রথ, খিজির খান, বহলল সৈয়দ, সিকান্দার লোদি? দেখো এই যে বংশগুলো একের পর আসছে, ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে 1206 থেকে শুরু করে, আমি একবার বললাম যে বারংবার কিন্তু এই সমস্ত সুলতানদের মধ্যে সাম্রাজ্য নিয়ে ঝামেলা, এবং তারপর সিংহাসনে কিন্তু রদবদল হয়েছে। তো সেই সিংহাসনেই, দিল্লির সেই সিংহাসনেই সৈয়দ বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, খিজির খান। সময়টা কবে ছিল? সময়টা ছিল 1414 সালে। 1414 সালে খিজির খান দিল্লির সিংহাসন দখল করেন। ঠিক আছে, এবং সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। তারপর লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহলল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, জালালউদ্দিন লোদি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বহলল লোদি। কবে তিনি করেছিলেন? 1451 খ্রিস্টাব্দে, 1451। ঠিক আছে, 1451-তে তিনি সিংহাসন দখল করেছিলেন এবং লোদি বংশের প্রতিষ্ঠা করেছিলেন দিল্লি সুলতানিতে।
তারপর কোন যুদ্ধ কৌশল অবলম্বন করে বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি ইতিহাস সাক্ষী রয়েছে ভারতবর্ষে প্রথম বিদেশিদের মধ্যে বা ভারতবর্ষে প্রথম যে কামান বা আগ্নেয়াস্ত্র, সেই কামান ব্যবহার করেছিল কিন্তু বাবর, এবং সেটা হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধে। তাই এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। 1526 খ্রিস্টাব্দে ঘটেছিল সেই যুদ্ধ, ঠিক আছে, পানিপথ প্রান্তরে প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, যেটা হয়েছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, এবং এটা ছিল ভারতের শাসন ব্যবস্থার এক বিশাল টার্নিং পয়েন্ট, ঠিক আছে। তো এই যুদ্ধে জয়লাভের জন্য বাবর কি অবলম্বন করেছিল বা কোন কৌশল অবলম্বন করেছিল? অপশনগুলো একটু দেখে নেব। গোলন্দাজ কৌশল, রুমি কৌশল, দুর্গ কৌশল, নাকি অপশন নাম্বার ডি উলেমা কৌশল? কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি রুমি কৌশল। আচ্ছা, রুমি কৌশলটা কী ছিল? দেখো, এই ক্ষেত্রে বলে রাখি, বাবরের সৈন্য সংখ্যা কিন্তু ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা থেকে অনেক কম ছিল, কিন্তু তবুও এই রুমি কৌশলটা ছিল হচ্ছে, এই রুমি কৌশল অবলম্বন করে বাবর জয়লাভ করেছিল। এই রুমি কৌশল ছিল প্রথমে সৈন্যদের সামনে কামানগুলোকে রেখে কামান দাগতে শুরু করা, তারপর দুই দিক থেকে দুটো ঘোড়সাওয়ার বাহিনী দুই দিক থেকে গিয়ে পেছন থেকে আক্রমণ করা বিদেশিদেরকে, শত্রুদেরকে পেছন থেকে আক্রমণ করা, তারপর শত্রুপক্ষ যখন সামনে কামান এবং পেছনে ঘোড়সাওয়ারদের আক্রমণে বিপর্যস্ত, সেই সময় যে গোলন্দাজ বাহিনী রয়েছে এবং তীরন্দাজ বাহিনী রয়েছে তারা মিলে বাকি সেনাদেরকে বিধ্বংস করে দিত, ঠিক আছে। তো এই ছিল রুমি কৌশল। তারপর আলাউদ্দিন খলজি সৈন্যদের থাকার জন্য যে নতুন শহর তৈরি করেন, অর্থাৎ আলাউদ্দিন খলজি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে বা দিল্লিতে শাসন করতে গেলে কিন্তু রাজধানীটাকে অনেক বেশি স্ট্রং এবং সৈন্য সংখ্যা অনেক বেশি ক্ষমতাবান বানাতে হবে। তো এই সৈন্যদের জন্য একটা নতুন শহর তিনি তৈরি করেছিলেন, সেখানে শুধু সৈন্যদের থাকার জন্য। তার নাম কি? সিরি, আলালপুর, আল্লাহাবাদ, খলজিবাদ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সিরি শহর, ঠিক আছে। আলাউদ্দিন সিরি শহর নির্মাণ করেছিলেন। নেক্সটে চলে আসি, 40 চক্রের সদস্যদের মধ্যে দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? 40 চক্র থেকে বলে রাখি, দিল্লি সুলতানিতে 40 চক্রের কিন্তু ভূমিকা অপরিসীম। 40 চক্র বা সেখানে 40 জন যে বান্দা ছিল তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ডিসিশনের কিন্তু পার্টিসিপেট করতো এবং তারা কিন্তু বিশেষ ক্ষমতার প্রদর্শন সেখানে করতো। তো সেখানকার কোন সদস্য দিল্লির সুলতান হয়ে বসছিলেন? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, নাসিরউদ্দিন কুবাচা, নাকি ফিরোজ শাহ তুগলক? কী হবে সঠিক উত্তর? 40 চক্রের মধ্যে গিয়াসউদ্দিন বলবন কিন্তু সিংহাসন পেয়েছিলেন, দিল্লির সুলতানি সিংহাসনে বসেছিলেন। এবার চলে আসি প্রশ্ন নাম্বার 26। দেখো, আজকে তোমরা এখানে কিন্তু 35টারও বেশি অর্থাৎ 36টা প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। আরবি ভাষায় ইসলাম শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিদের কি বলা হতো? আরবি ভাষায় ইসলাম শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি, ইলম, আলিম, আলিমা, উলাম। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আলিম। অর্থাৎ ইলম কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর যারা সেই জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করতো তাদেরকে বলা হতো আলিম, ঠিক আছে। এবং অনেকগুলো আলিমকে একসাথে উলেমা বলা হতো। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আলিম। তারপর ভারতে ইকতা প্রথা কে প্রচলন করেছিলেন? ইকতা প্রথা, ইকতা কি? ইকতা হচ্ছে জমির দান সংক্রান্ত যে একটা প্রথা আছে, ঠিক আছে, সেই জমি সংক্রান্ত একটা প্রথা, সেই ইকতা প্রথা কে প্রচলন করেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, নাকি মোহাম্মদ বিন তুঘলক? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ভারতবর্ষে ইকতা প্রথা প্রচলন করেছিলেন সুলতান ইলতুৎমিশ, অপশন নাম্বার এ। চলে আসি প্রশ্ন নাম্বার 28, 28। বলছে সুলতানি আমলে জিজিয়া কর কাদের উপর আরোপ করা হয়েছিল? সুলতানি যুগে জিজিয়া কর, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে, ঠিক আছে। সেই জিজিয়া কর কাদের উপর আরোপ করা হয়েছিল? মুসলমানদের উপর, অমুসলমানদের উপর, আদিবাসীদের উপর, নাকি বিদেশিদের উপর? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর এটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অমুসলমানদের ওপর। অর্থাৎ সুলতানরা অমুসলমানদের উপর কিন্তু এই একটি অতিরিক্ত কর আরোপ করেছিলেন যার নাম জিজিয়া কর। তারপর প্রশ্ন নম্বর 29। প্রশ্ন নম্বর 29-এ বলা হয়েছে বাংলায় স্বাধীন ইলিয়াস শাহী শাসন কবে শুরু হয়েছিল? বাংলায় স্বাধীন ইলিয়াস শাহী শাসন কবে শুরু হয়েছিল? 1331, 1332, 1333, নাকি 1334? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন নাম্বার বি, 1332। শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতির সিংহাসন দখল করেছিলেন
তারপর লখনৌতি, সাতগাঁ এবং সোনারগাঁ তিনটি অঞ্চল নিয়ে তিনি বাংলায় শাসন শুরু করেন স্বাধীনভাবে। ঠিক আছে, সেটাই কিন্তু বাংলায় ইলিয়াস শাহী শাসন নামে পরিচিত। ঠিক আছে, তারা কিন্তু কারো অধীনে নয়, স্বাধীনভাবে সেই শাসন চালু করেছিল যতদিন না শেরশাহ ভারতবর্ষ আক্রমণ করে বা যতদিন না শেরশাহ বাংলা আক্রমণ করে ততদিন পর্যন্ত এটা স্বাধীনভাবেই চলেছিল। তারপর চলে আসে পরবর্তী প্রশ্ন, বাংলায় হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন কে? ইলিয়াস শাহী দেখলাম, এবার হচ্ছে হোসেন শাহী। আলাউদ্দিন হোসেন শাহ, নাসিরউদ্দিন হোসেন শাহ, নাসিরউদ্দিন নুসরত শাহ, বরকক শাহ। এটা শহর হয়ে গেছে, বরকক শাহ হবে কথাটা। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, তিনি হোসেন শাহী বংশ তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। 1493 থেকে 1538 পর্যন্ত তার সেই শাসনকাল চলেছিল, 1493 থেকে 1538 পর্যন্ত। এবং এই সময় শের খান আক্রমণ করেছিল, আক্রমণ করার পরে সেই বাংলাদেশ কিন্তু শের খানের অধীনে চলে যায় এবং তার পরবর্তীতে শের খান দিল্লি অভিযান করে হুমায়ুনকে পরাজিত করে পরপর দুটি যুদ্ধে। ঠিক আছে, তারপর দিল্লি সিংহাসন দখল করেন। তারপর এই যুগে কিন্তু সেরকম সাহিত্য চর্চার কথা উল্লেখ নেই, হ্যাঁ, তো খুব কম রয়েছে। তার মধ্যে একটু অন্যতম, বাংলাতে বলতে মানে সেই তৎকালীন বাংলায় ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশে বা ইলিয়াস শাহী এবং হোসেন শাহী শাসন চলাকালীন তৎকালীন বাংলায় একটি বিখ্যাত গ্রন্থের উল্লেখ পাওয়া যায়, চৈতন্য ভাগবত। হ্যাঁ, চৈতন্য ভাগবত গ্রন্থটা কে লিখেছেন? বৃন্দাবন দাস, তুলসী দাস, সন্ধ্যাকর নন্দী, বিদ্যাপতি। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বৃন্দাবন দাস। ঠিক আছে, এই গ্রন্থটি রচনা হয়েছিল হোসেন শাহী আমলে। হোসেন শাহ কিন্তু চৈতন্যের পৃষ্ঠপোষক ছিলেন। হোসেন শাহ সুলতান হওয়া সত্ত্বেও তিনি এক আদেশ জারি করেছিলেন শ্রী চৈতন্য সম্পর্কে যে শ্রী চৈতন্য কীর্তন করুক বা একা থাকুক, তার সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বললে বা তাকে তার কেউ যদি ডিস্টারবেন্স সৃষ্টি করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং বাংলাতে কিন্তু হোসেন শাহী বংশ এক অসাধারণ মানে কি বলবো যে সংস্কার এবং উদারপন্থী মনোভাবের যে রাজত্ব তার কিন্তু একটা বিশাল উদাহরণ। ঠিক আছে, তারপর নাম্বার 32-তে বলা হয়েছে বিজয়নগর রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয়? বিজয়নগর 1335, 1336, 1337, 1338। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1336 বিজয়নগর রাজ্যটি। ঠিক আছে, এর মধ্যে সঙ্গম, শালুব, তুলুব ও আরাবিডো রাজবংশ শাসন করেছিল 1336 থেকে 1345 খ্রিস্টাব্দের মধ্যে, 1645 খ্রিস্টাব্দের মধ্যে। সঙ্গম, সালুভ, তুলুভ ও আরাবিডো এই চারটা রাজবংশ কিন্তু সেখানে রাজত্ব করেছিল এবং বিজয়নগর রাজ্য কিন্তু একটা খুবই নামকরা রাজ্য ছিল। পরবর্তীকালে কিন্তু এক যুদ্ধে তাদের পরাজিত হয়, সেটা আমি একটু পরে ওটা নিয়ে একটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। আরও একটি বিশেষ গ্রন্থের কথা এখানে জানা যায় ভারতবর্ষে তৎকালীন, আমুক্তমাল্যদ এই গ্রন্থটি কোন ভাষায় লেখা? আমুক্তমাল্যদ গ্রন্থটি তেলেগু, তামিল, মালায়ালাম, মারাঠি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তেলেগু ভাষায় লেখা। আমুক্তমাল্যদ গ্রন্থটি তেলেগু ভাষায় লেখা। কে লিখেছেন? এটি লিখেছিলেন রাজা কৃষ্ণদেব রায়। ঠিক আছে, তারপর নাম্বার 34, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? হাসান গাঙ্গু, সঙ্গম, সিকান্দার বাহমনি, আজম শাহ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, হাসান গঙ্গু। ঠিক আছে, তিনি 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাম নিয়ে হাসান গঙ্গু এই সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেন। আলাউদ্দিন হাসান বাহমান শাহ, ঠিক আছে, এই নাম নিয়ে। তারপর নাম্বার 35-এ বলা হয়েছে বানিহাটি বা তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1563, 1564, 1565 নাকি 1566? কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বানিহাটি বা তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার সি। আজকের সেটের শেষ প্রশ্ন, রায়চুর দোয়াব কোন অঞ্চলকে বলা হয়? কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা। দোয়াব হচ্ছে দুটা নদীর মধ্যবর্তী যে উর্বর জমি সেটাকে বলা হয়। কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকাকে বলা হয়। গঙ্গা ও যমুনা নদীর অববাহিকাকে বলা হয়। পদ্মা ও মেঘনা নদীর অববাহিকাকে বলা হয়, নাকি গোদাবরী ও কৃষ্ণা নদীর অববাহিকাকে বলা হয়? কী হবে সঠিক উত্তর? রায়চুর দোয়াব। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকাকে বলা হয়। তো আমরা অলরেডি ইতিহাস নিয়ে 3টা সেট করে নিয়েছি, যেই সেটগুলো তোমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য
কিন্তু অবশ্যই কাজে দেবে। তোমরা সেই ক্লাসেসগুলো অবশ্যই দেখে নিও এবং আমরা পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু যেরকম আমরা কাজ করছি সেরকম চ্যাপ্টার ওয়াইজ কাজ করতে থাকবো। ঠিক আছে, সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।